সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সমাবেশের পর এনসিপির গাড়ি বহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি। রংপুরে আবু সাইদ হত্যার ১ বছর আজ, বিচার দেখার অপেক্ষায় সাইদের বাবা মা। ভরা মৌসুমেও উপকূলের নদ নদীতে মিলছে না ইলিশ, দাম চড়া, অভিযোগ ক্রেতাদের। আজ বিকেল ৩টায় মাদারীপুরে এনসিপির পথসভায় অংশ নেয়নি কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জের সংঘর্ষের কারণে তারা পথসভায় অংশ নিতে পারেনি বলে ধারণা করছে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, খুব স্বাভাবিকভাবেই আসলে যেহেতু গোপালগঞ্জের রণক্ষেত্রে পরিণত হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন ঘটনাটি। কেন্দ্রীয় নেতারা সেখানে এসে পৌঁছাতে পারেনি। স্থানীয় এনসিপি নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মাদারীপুরের সদরের যে আজকে পূর্ব নির্ধারিত যে এনসিপির পথসভা হওয়ার স্থলটি, এটি মাদারীপুরের লেক পাড়ে অবস্থিত মুক্ত মঞ্চে। এখানে কিন্তু বিকেল ৩টা থেকে স্থানীয় নেতৃবৃন্দ, এনসিপির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃত্ব তারা কিন্তু আসতে শুরু করেছে। পথিমধ্যে কিছু সময় বৃষ্টির কারণে এই তাদের আশায় কিন্তু বাধাগ্রস্ত হয়। আমরা কিছুক্ষণ আগে এখানে যারা আছে কথা বলছি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহর সাথে, তিনি আমাদের জানিয়েছেন যে আপনারা জানেন যে গোপালগঞ্জে আজকে যে ন্যাক্কারজনক ঘটনা, তারা কিন্তু এটার পক্ষে কিছুক্ষণ আগে তারা বিক্ষোভ করেছে এখানে মঞ্চস্থলে, এবং এই স্থানীয় লোকজন তারাও কিন্তু মিছিল সহকারে এখানে আসতে শুরু করেছে। তারা দাবি করেছে যে যারাই আন্দোলন করেছে গোপালগঞ্জে তাদের ভাইদের উপরে, তাদের কিন্তু তারা বিচার চেয়েছেন। এছাড়া তারা কিছুক্ষণ আগে তিনি আমাকে জানিয়েছেন যে আজকে যে কোনো মূল্যে মাদারীপুরে কিন্তু সমাবেশে তারা করবে। যদি রাত 7টা বাজে কিংবা 8টা বাজে তাতেও কিন্তু তারা ফিরে যাবেন না, তারা এখানে আজকে সমাবেশ করবে। আমি এখন কথা বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের মুখ্য সংগঠক সমাবেশ কখন হবে একটু বলবেন? আমাদের সমাবেশের সময় ছিল বিকাল 3টা। সেই ক্ষেত্রে আমরা যে গোপালগঞ্জের আজকে বিষয়টা হয়েছে সেই ব্যাপারে আমাদের ভাইদের যে আটকিয়ে রাখা হয়েছে, আমরা বলতে চাই একটা স্পষ্ট কথাই যে আমাদের মাদারীপুরের সাধারণ জনগণ এনসিপির পাশে আছেন, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে জায়গায় কেমন জনবল আছে। আমরা যেভাবেই হোক আজকের আন্দোলন সফল করেই ছাড়বো, ঠিক আছে? এতে রাত হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যত বাধাই আসুক, আমরা এই প্রোগ্রাম সফল করবো। আর প্রশাসন যদি আমাদের ভাইদের গোপালগঞ্জ থেকে সাইকেল দিয়ে না আনতে পারে, সেই ক্ষেত্রে আমরা আমাদের মহাসড়ক অবরোধ ঘোষণা করব। সমাবেশ করবে এবং তারা কিন্তু প্রশাসন এবং রাষ্ট্রের সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছে যে কেন তাদের ভাইদের উপরে হামলা হলো, তাই এই আন্দোলনের অংশ নেওয়া লোকদের উপরে কেন এই রকম অবস্থা হলো, তারা কিন্তু এই ঘটনা জানিয়েছে। মাদারীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম। আমরা এনসিপির স্থানীয় নেতাদের প্রতিক্রিয়া শুনছিলাম। গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্ররা। বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। মামুন, ছাত্ররা কি বলছে এই মুহূর্তে, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দোলা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে আমি এখন আছি। এই মহিপালে বিকেল 4:30টার পর থেকেই এনসিপির নেতাকর্মীরা তারা এবং ছাত্র জনতা তারা ব্লকেট দিয়েছে, তারা এখানে অবরোধ করে বিক্ষোভ করছে, তারা নানা স্লোগান দিচ্ছে, গোপালগঞ্জের এই হামলার তারা প্রতিবাদ জানাচ্ছে। তো এই প্রতিবাদ জানানোর ক্ষেত্রে দেখা গেল যে মহাসড়কের দুই পাশে ঢাকামুখী লেন এবং চট্টগ্রামমুখী লেন, দুই লেনে কিন্তু প্রচুর পরিমাণ যানজট, পুরা রাস্তা একদম ব্লক হয়ে গেছে, যার ফলে মানুষ আসলে
আসলে যারা এখানে যাত্রী এবং মালামাল নিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু আসলে একটা দুর্ভোগে পড়েছেন। তারপরেও ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। কতক্ষণে আসলে এই ব্লকেট তারা তুলে নিয়ে এখনও কিন্তু আমরা কিছুই বলতে পারছি না। তবে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমাণ সদস্য তারা এখানে অবস্থান নিয়েছেন, যার ফলে কিছু কিছু গাড়ি অর্থাৎ যেগুলো জরুরি সেবা অ্যাম্বুলেন্স সহ কিছু কিছু গাড়িকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন যাওয়ার জন্য। তো সর্বোপরি আসলে পরিস্থিতি সর্বশেষ মহাসড়কে তারা কতক্ষণ পর্যন্ত ব্লকেট রাখে আমরা মহাসড়কে আছি, পরবর্তী তথ্য আপনাদেরকে জানাবো। এ ছিল আমার কাছে ফেনীর মহিপাল থেকে সর্বশেষ। সহকর্মী যুক্ত ছিলেন ফেনী থেকে। আজ বুধবার 16 জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে এই শোক দিবস। গত বছর গণঅভ্যুত্থানের শুরুতে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। এই দিনটি জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া নিহতদের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। নতুন বাংলাদেশ ও ছেলে হত্যার বিচার দেখার অপেক্ষায় রয়েছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ রংপুরের আবু সাইদের বাবা মা ও ভাই। কোটা সংস্কার আন্দোলনের সময় 2024 সালের 16 জুলাই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। 2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। গুলিতে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র 25 বছর বয়সী আবু সাইদ। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আবু সাইদের প্রতিবাদ ও গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পরের দিন 17 জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় আবু সাইদকে। সেই বাড়িতে দাঁড়িয়েই তার বড় ভাই জানালেন সেদিনকার ভয়াবহতার কথা। এই গেঞ্জিটা ফাড়ে দিয়ে যখন দেখলাম, অসংখ্য গুলির তার বুকের ভিতরে, সে ছবিও আমি নিজে তুলছি, নিয়ে এসছি, কিন্তু অসংখ্য, আর ওর মুখ দিয়ে, এদিক দিয়ে চোখ দিয়ে, এদিক দিয়ে রক্ত পড়তেছে। ছাড়পত্রতে সিগনেচার করে এসে দেখি আবু সাইদের লাশ ওই জায়গায় আর নাই। 4-5 ঘন্টা পর আমরা যায়া সে মর্গে তার লাশ পাইছি। ছেলে হারানোর বেদনায় হাহাকার করছেন বাবা মা। নতুন দেশ গড়ার যে দিশা দেখিয়ে গেছেন আবু সাইদ, তা পূরণ ও ছেলে হত্যার বিচারের অপেক্ষায় তারা। এমন একটা সরকার যেন প্রতিষ্ঠিত হয়, যেন স্বৈরাচার মুক্ত এবং জনগণের সেবা করে সবাই যেন শান্তি থাকতে পারে, এইরকম একটা সরকার প্রতিষ্ঠিত হবে। এলাও আসেনি পরিবর্তন, সরকারে না করলে কে করবে? আমরা করে পারবো? সরকারের এটাই দাবি, সরকারের যেন পরিবর্তন করে, এটাই সরকারের কাছে দাবি। আর বিচার, আবু সাইদের বিচার, 70 শহীদ হয়ে গেছে, সবার যেন বিচার হয়। এই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও প্রক্টর সহ পলাতক আছে 24 জন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় 6 জন আন্দোলনকারী পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে আগামী 28 জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এর আগে সকালে আলোচিত এ মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলাম সহ 8 আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই আগস্টে লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সহ 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুলাই। এই মামলার 16 জন আসামির মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে
বাকি 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের সেই প্রতিবেদনের আলোকে আজকে আদালত যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে 5 জন ছাত্র জনতাকে, নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে। আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা শাহিন আলম, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারি এবং সালাউদ্দিন মোহাম্মদ জাবেদ, এই 3 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে আগামী 28শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ উপস্থিত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত নৌকা মার্কাকে কোন বিবেচনায় আবারও শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। পরবর্তীতে গত 12 মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণে চট্টগ্রামের বহদ্দার হাট মোড়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। দুপুরে নগরীর বহদ্দার হাট মোড়ে 5 জন শহীদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা। পরে মুরাদপুর এলাকায় স্থাপন করা হয় ওয়াসিম সহ অপর 3 শহীদের নামে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প। এই সময় উপদেষ্টা বলেন, সারা দেশে যারা যে স্থানে শহীদ হয়েছেন তাদের স্মরণে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হচ্ছে। চট্টগ্রামে জুলাইয়ে গণ অভ্যুত্থানে মোট 8 জন শহীদ হন। চট্টগ্রামের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত, জীবনের আলো নিভে গেছে জুলাই আন্দোলনে। উজ্জ্বল ভবিষ্যৎ ও ছেলের সফলতার গল্পের পরিবর্তে এখন সেগুলো শুধুই স্মৃতি। শান্তর মৃত্যুর 1 বছর হয়েছে, আজও থামেনি মমতাময়ী মায়ের আর্তনাদ। সন্তানের বীরত্বের গল্প, আন্দোলনের সামিল হওয়ার গল্প, মমতাময়ী মার আকুতি গুরুত্বের সাথে যেন লিপিবদ্ধ করা হয় সন্তানের নামটি। শান্তমানে তো প্রথম দিনের শহীদ, আর সারা বাংলাদেশের ভিতরে প্রথম দিনের শহীদ। মূলত তাদের ওদের আন্দোলনটা এরপরে জোরালো হয়, কিন্তু তাদের শাহাদাতের পরে, এই 16 তারিখের পরে, কিন্তু সেই হিসেবে যেন শান্তমণি যেন প্রথম তালিকায় থাকে, শান্তমণির নামটা যেন থাকে, সেজন্য নাম না যেন আরো অনেকের ভিতরে চলে না যায়, এটাই চাওয়া। জুলাই আন্দোলনে রংপুরে আবু সাইদের পরই চট্টগ্রামে নিহত হন ফয়সাল আহমেদ শান্ত, অথচ ফোকাস করা হচ্ছে বাছাই করে। মানে নিহতদের এখনো পর্যন্ত কোনো হয়নি, তাদের পরিবারকে কোনো পুনর্বাসন করানো হয়নি, এবং সেই সাথে আমরা দেখছি আহতদের কোনো রকমভাবে চিকিৎসা হচ্ছে না, তারা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, হাহাকার করছে। আজকে 1 বছর হতে চললো, এই জায়গায় কি সংস্কারের মধ্যে পড়ে না? হ্যাঁ, এটা তো আগে প্রথম করার কথা ছিল, চিকিৎসাটা প্রথম দেওয়ার কথা ছিল, সে মানুষগুলো সুচিকিৎসা পেয়ে আমাদের এই জুলাই গণ আন্দোলনকে ধারণ করতো, সেটা তো হয়নি। বৈষম্যবিহীন বাংলাদেশ বা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা যেটা চেয়েছিলাম সেটা এখনো পূরণ হয়নি, এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে আমি মনে করছি। জুলাই আন্দোলনের শান্ত সহ নিহতদের যথাযথ মূল্যায়ন ও আহতদের সঠিক চিকিৎসা সহ জুলাইয়ের মূল চেতনা ধরে রাখার প্রত্যাশা শান্তর পরিবার ও জুলাই যোদ্ধাদের। দীপ্ত, বার্তাকক্ষ। ভরা মৌসুমেও বঙ্গোপসাগর সহ উপকূলের নদ নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, যার প্রভাব পড়ছে বাজারগুলোতে। ক্রেতাদের অভিযোগ, ইলিশ এখন ক্রয় ক্ষমতার বাইরে, আর বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ স্বাভাবিক হলেই দাম কমবে। গত 11 জুন শেষ হয়েছে 58 দিনের নিষেধাজ্ঞা। এরপর থেকেই রূপালী ইলিশের সন্ধানে বঙ্গোপসাগর ও উপকূলের নদ নদীতে ছুটে বেড়াচ্ছেন জেলেরা।
মৎস্য ক্যালেন্ডার অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ মৌসুম। বছরের এই সময়টাকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে উপকূলের মৎস্যপল্লীগুলো, অথচ জেলেরা সমুদ্র থেকে ফিরছেন প্রায় খালি হাতে। সমুদ্রে কেন মাছ নাই এটা তো আমরা বলতে পারবো না, কেন মাছ হয় না, কেন হয় না আমরা বলতে পারবো না। আমরা জেলেরা এখন আমরা হাহাকার আছি। গভীর সমুদ্রে মাছ পাইতেছি না, একমাত্র আমাদের জেলেদের ভিতরে কিছু জেলে ঢুকছে, তারা কারেন্ট জাল পায়। কারেন্ট জাল পাওয়া সত্ত্বে মাছগুলো মারা যায়। মাছ না পাওয়ায় পরিবারের ভরণ পোষণ, দাদন ও ঋণের টাকা পরিশোধ করা নিয়ে অসহায় জেলেদের কপালে এখন চিন্তার ভাঁজ। ইলিশ মাছ আগে তো বরগুনায় উঠতো প্রচুর, পদ্মা ইলিশ না হলেও আমাদের বিষখালী আছে, পায়রা নদী আছে, আবার সাগর থেকে আসতো। ইদানিং শোনা যাচ্ছে যে পাথরঘাটা থেকে সব মাছ নাকি ঢাকা চলে যাচ্ছে। ইলিশ তো এখন পাওয়াই যাচ্ছে না, যদিও দুই একটা পাওয়া যাচ্ছে, তাও 2800-3000 টাকা কেজি। এদিকে সাগর ও নদ নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ার প্রভাব পড়েছে বরগুনার বাজারগুলোতে। সেখানে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ, আর বেশিরভাগই চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। উচ্চ মূল্যে মাছ বিক্রির কথা স্বীকার করেছেন বিক্রেতারাও। ইলিশ মার্কেটে নাই, আর ইলিশ মাছ নদীতেই পড়ে না। আমরাও পাইতেছি না, বাজার শূন্য। আমরা কিনতে গেলে মাছ পাই না, আর কাস্টমার আইলে মাছ দিতে পারতেছি না। নদীতে তো মাছ নাই এবং বাজারেও মাছ নাই। সাগরে যে ট্রলারগুলো গেছে ওগুলো তো মাছ পাইতেছে না কোনো ভাবেই, কি জন্য পাইতেছে না সেটাও আমরা বুঝতে পারতেছি। কিছুদিন আগে যে পাইকার ছিল এখন অনেক পাইকার নাই, তারা কেউ ঢাকা গেছে, কেউ রিস্কা চালায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র। জেলেদের জালে মাছ ধরা না পড়ার এটি একটি কারণ বলে মনে করছে মৎস্য বিভাগ। নদীর মোহনা থেকে নদীতে ঢোকার যে মুখ সেখানে কিন্তু সিলটেড হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে প্রায় 44 কিলোমিটারের মতো আমাদের বরগুনার সাথে কানেক্টেড 4টা নদীর মোহনা আমরা নির্ধারণ করেছি, এবং সেটা বড় আকারের ড্রেজিং করে গভীরতাটা বাড়ানোর জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আমাদের প্রস্তাবনা পেশ করেছি। বর্তমানে বরগুনায় প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা। দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। লঙ্কানদের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। শেষ টি-20 জিততে পারলে সিরিজ হবে টাইগারদের। প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে লিটন শামীমদের হাত ধরে দারুণ এক জয় তুলে সিরিজে ফেরে সফরকারীরা। শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সমাবেশের পর এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ, 144 ধারা জারি। রংপুরে আবু সাইদ হত্যার 1 বছর আজ, বিচার দেখার অপেক্ষায় সাইদের বাবা মা। খরা মৌসুমেও উপকূলের নদ নদীতে মিলছে না ইলিশ, দাম চড়া অভিযোগ ক্রেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।